আল্লাহু আকবার। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপন, মিল রেখে দেশেও কয়েকটি জেলায় ঈদের নামাজ আদায়, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া। দেশের মানুষজনকে, আত্মীয়স্বজনকে খুব মিস করতেছি। বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করেছি। যাতে একটা সারা পৃথিবীতে একবারই উঠে কি দিনে ঈদ পালন নিয়ে হাসাহাসি করে, এটা তাদের জ্ঞানের স্বল্পতা। একসাথে যেন পালন করে, তাহলে আমাদের আত্মসমর্পণটা সার্থক হবে। 3 যুগ পর জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। সব প্রস্তুতি সম্পন্ন, কালো বৃষ্টি হলে বাইতুল মোকাররমে প্রধান জামাত। আমাদের কাজ পুরো শেষ পর্যায়ে। তারেক রহমান এবং তার সব ফ্যামিলি এখানে নামাজ পড়বে, আমাদের অনুভূতিটাও একটু বেশি থাকে। রহমত মাগফিরাত নাজাতের মাসে জুমাতুল বিদায় মুসল্লির ঢল। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেকড়ের টানে আজও নগর ছাড়ছেন মানুষ, লঞ্চে ভিড়, চাপ না থাকায় ট্রেন বাসে স্বস্তি। টার্মিনালের বাইরে বাড়তি ভাড়া নিলে নিয়ন্ত্রণ অসম্ভব বলছে মালিক সমিতি। টানা ছুটিতে ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে বিশেষ তৎপরতা, অপরাধপ্রবণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন, রাতেও থাকছে টহল, চিহ্নিতদের ধরতে বিশেষ অভিযান। দেশে আনা হলো সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফের মরদেহ, 2 সন্তানের শিক্ষার খরচ বহন করবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বছর পেরোলেও ফেরত যাননি একজন রোহিঙ্গাও, উল্টো অনুপ্রবেশ আরও প্রায় 1.5 লাখ। নতুন সরকারের দিকে তাকিয়ে বাস্তুচ্যুতরা। বিড়ালে কামড় দিয়েছে, একটা ভ্যাকসিন দিয়েছে ডাক্তার, কিন্তু ভ্যাকসিনটা কোথাও নেই। ওষুধের দোকানে গেছি, 600 টাকা আছে একটা টিকা। সরকারি হাসপাতালে জলাতঙ্ক টিকার তীব্র সংকট, বাইরের ফার্মেসিতে চড়া দামে বিক্রির অভিযোগ, সরবরাহ ও অর্থ বরাদ্দ নিয়ে লুকোচুরিতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মক্কার মসজিদুল হারাম, রিয়াদ সহ বিভিন্ন এলাকার মসজিদে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। এছাড়া কুয়েত, আরব আমিরাতেও জামাতে অংশ নেন বহু মানুষ। আল আকসা বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ও ভারতের কিছু অংশে উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর। দীর্ঘ 1 মাস সিএম সাধনার পর মুসলিম বিশ্বে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন লাখো মুসল্লি। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেন মুসল্লিরা। সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ হয়। উৎসব মুখর পরিবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা গ্রহণ করে সরকার। দেশের মানুষজনকে, আত্মীয়স্বজনকে খুব মিস করতেছি, তারপরেও প্রবাসে ঈদ বলে কথা, তাই আমরা আনন্দ ভাগাভাগি করতেছি। ঈদের নামাজ শেষে মোনাজাতে আমরা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করেছি। একই দিন সংযুক্ত আরব আমিরাতে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি এবং দান সৎকার মাধ্যমে মুসল্লিরা উদযাপন করেন ঈদের আনন্দ। চলমান অস্থির পরিস্থিতির কারণে কুয়েতে এবারের ঈদে নেই আগের মতো উৎসবের আমেজ। এবার ঈদের নামাজ খোলা স্থানে আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফলে প্রবাসী সহ সকল মুসল্লিদের ঈদ উদযাপন সীমিত পরিসরেই করতে হয়েছে। পবিত্র আল আকসা মসজিদ বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরুর পরই মসজিদটিতে মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। ইসরায়েলি হামলার মুখে লেবাননে হয়েছে ঈদের জামাত। রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন শহরে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি।
দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপে উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব। দেশটির রাজধানী মালের জাতীয় ঈদগাহ সহ বেশ কয়েকটি মসজিদে স্থানীয়দের সঙ্গে নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু। ভারতের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকাতেও ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। পটুয়াখালী, চাঁদপুর, মাদারীপুর সহ কয়েকটি জেলায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া মুসলিম বিশ্বে একদিনে ঈদ উদযাপনের পরামর্শ তাদের। দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী ঈদ উল ফিতরের উদযাপন। শুক্রবার সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে মাদারীপুর, চাঁদপুর, জামালপুর, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, মৌলভীবাজার ও বরগুনা সহ দেশের কয়েকটি জেলায় জায়নামাজ হাতে ঈদগাহ ময়দানে ছোটেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের নামাজ আদায় করেন তারা। এ সময় চাঁদ দেখে রোজা রাখা ও ঈদ উদযাপনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ইমাম। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় মোনাজাত। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন মুসল্লিরা। কোলাকুলি করে ঈদ আনন্দে মাতেন তারা। শব্দটা কিন্তু সৌদি আরবের সাথে মিল রাখে না, অটোমেটিক মিল হয়ে যায় সৌদি আরবের সাথে। সবাই একসাথে যেন পালন করে, তাহলে আমাদের আত্মসমর্পণটা সার্থক হবে। আমরা সৌদি আরবে তো কোনো আসলে কোনো দলিল না, আমরা দলিল হিসেবে ব্যবহার করি চাঁদকে। এদিকে রাজধানীর কলাবাগান এলাকায় সামুরাই কনভেনশন সেন্টারে মুসলিম উম্মার বাংলাদেশের আয়োজনে দুটি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে অংশ নেন কয়েকশো মুসল্লি। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা রাখা ও ঈদ উদযাপনের দাবি জানান তারা। চাঁদ তো আর দুটা না, চাঁদ একটা, সারা পৃথিবীতে একবারই উঠে। সেই হিসাবে আমাদের আকীদা আমরা মনে করি যে আমরাই সঠিক। আগের দিনে মানুষ সংবাদ পেত না, সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হইতো। এখন সেই শরীর ওজোরটা নাই। একই দিনে সাওম পালন এবং একই দিনে ঈদ পালন নিয়ে হাসাহাসি করে, এটা তাদের জ্ঞানের স্বল্পতা। এটা অবশ্যই বাতিল না, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেকই যারা পালন করছে তারা পালন করছে। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দীর্ঘ ৩৬ বছর পর আবারও অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। এবার একই কাতারে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তবে এবারের উৎসবে বাগড়া দিতে পারে বৃষ্টির বিড়ম্বনা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঈদের দিন দেশ জুড়েই বৃষ্টি নামতে পারে। সিয়াম সাধনা রমজান শেষে খুশির ঈদের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। যথাযোগ্য ভাবগাম্ভীর্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের জামাতে সামিল হবেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রায় এক মাস ধরে জাতীয় ঈদগাহকে প্রস্তুত করা হয়েছে প্রধান জামাতের জন্য। চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। এই আয়োজন প্রতি বছর থাকলেও এবার প্রস্তুতিতে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। দীর্ঘ ৩৬ বছর পর জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। বিশাল এই কর্মযজ্ঞ সফল করতে কাজ করছেন কয়েকশো শ্রমিক। প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আলোকসজ্জা আর প্রতিটি কোণ নিখুঁত করতে ঘাম ঝরাচ্ছেন তারা। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, খালি যাচ্ছে যে একটু মোছা টোছা আছে, এরপরে কোনো কাজ নেই। তারেক রহমান এবং তার মেয়ে জাইবা রহমান, তার সব ফ্যামিলি এখানে নামাজ পড়বে। আমাদের অনুভূতিটাও একটু বেশি। সারাদিন বৃষ্টি আসলো, পানি পড়বে না, নামাজ হবে। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। প্রধান বিচারপতি সহ মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনৈতিক কোরের ৩৩০ বিশিষ্টজনের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। মূল প্যান্ডেলে ৩৫,০০০ মুসল্লি সহ আশেপাশের সড়ক মিলিয়ে নামাজ আদায় করবেন প্রায় ১ লাখ মানুষ। মহিলাদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে থাকবে দুটি মেডিকেল টিমও। ভিভিআইপি সহ সর্বস্তরের মানুষের নামাজ আদায় নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে এই জামাত সকাল 9টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদে সকাল 7টা থেকে 11:15 পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে 5টি ঈদ জামাত। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। মসজিদে পবিত্র রমজানের শেষ জুমা আদায় করলেন মুসল্লিরা। জুমাতুল বিদা নিয়ে
জুমাতুল বিদা নিয়ে খবর জানাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পবিত্র রমজানের শেষ প্রান্তে এসে মুসল্লিদের মনে এক অদ্ভুত অনুভূতি। একদিকে যেমন বিদায়ের বেদনা, অন্যদিকে রহমত, মাগফিরাত ও নাজাতের প্রত্যাশা। আজ পবিত্র জুমাতুল বিদা, রমজানের শেষ জুম্মাবার। এমনিতেই বিশ্ব মুসলিম উম্মার কাছে জুম্মার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যে নিহিত। যদিও আজ রমজানের শেষ জুম্মাবার এবং নাজাতের শেষ দিন, সেহেতু আজকের এই জুম্মার দিনটি অত্যন্ত তাৎপর্য বহন করছে দেশ জুড়ে যে মুসল্লিরা রয়েছেন তাদের মাধ্যমে। রমজানের এই মাসটি আমাদেরকে মনে করিয়ে দেয়, এই জুমার দিনটি, জুমাতুল বিদার আজকের এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মসংযমের এক মহাসুযোগ। এবং ধীরে ধীরে এই বরকতময় মাসটি শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশবাসী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আমরা দুপুর 12টা থেকে এখানে ছিলাম এবং আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঢাকা জুড়ে, এবং সেই বৃষ্টিকে কিন্তু মুসল্লিদের ভাবাবেগ দমাতে পারেনি। সেই বৃষ্টি মুসল্লিরা দলে দলে জড়ো হয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে, তারা নামাজ আদায় করেছেন। এবং আমরা কথা বলে দেখছিলাম শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও বহু জায়গা থেকে মুসল্লিরা এখানে এসেছেন। তারা আজকের এই দিনটিকে তাৎপর্যপূর্ণ করে রাখতে চেয়েছেন। মুসল্লিরা আমাদেরকে বলছিলেন যে তারা মোনাজাত করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে যাতে তাদের পারিবারিক এবং ব্যক্তিগত সাফল্য, আখিরাতে শান্তির পাশাপাশি তারা এই জাতীয় জীবনে কল্যাণ কামনা করেছেন এবং বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি এবং ঐক্য কামনা করেছেন। একই সঙ্গে দেশ জুড়ে চলমান বিভিন্ন সংকট সমস্যার সমাধান চেয়েছেন এবং চলমান যে ফিলিস্তিন, ইরান নিয়ে যে সংকটগুলো রয়েছে বিশ্ব জুড়ে, সেই সংকট নিয়েও কিন্তু মুসল্লিরা প্রার্থনা করেছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এখনো বৃষ্টি হচ্ছে, তবে আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিদের মধ্যে বেশ উৎসবমুখর পরিবেশ তাদের মধ্যে রয়েছে। তারা ঈদকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। এই ছিল আমার কাছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে সবশেষ। সহকর্মী সামদানি প্রত্যয় যুক্ত হয়েছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে। নাড়ছে ঈদ, শেকড়ে টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছেন মানুষ। এই যাত্রার শেষ দিনেও যাত্রী চাপ নদীপথে, সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামে ঘরমুখো মানুষের। তবে ভিন্ন চিত্র রেল ও সড়ক পথে নেই উপচে পড়া ভিড়। শেষ দিনে স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাজারো মানুষের স্বপ্নযাত্রার বাহন হয়ে সদরঘাট থেকে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। পল্টনে বাড়তে থাকে যাত্রীর চাপ। পর্যাপ্ত যাত্রী হলেই ভোলা, ইলিশা, চাঁদপুর সহ বিভিন্ন রুটে ছেড়ে যায় লঞ্চগুলো। যাত্রীরা বলছেন ভোগান্তি ও ভিড় এড়াতে ঈদের আগের দিন তাদের এ যাত্রা। সবকিছু উপেক্ষা করে স্বজনদের কাছে ফিরতে পারার আনন্দ সবার চোখে মুখে। ছেলে মেয়ে আছে আর আনন্দ কর্মী কালকে রাস্তা জাম ছিল দিকে আজকে সকালে রওনা দিছি। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান বলেন, এবার ফিরতি যাত্রার জন্য তৈরি হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়। যাত্রীরা যেন নিরাপদে ঢাকায় এসে তাদের কর্মস্থলে যোগ দিতে পারে নৌপথে, সেই বিষয়টি আমি এবং আমরা যারা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছি আমরা সবাই নিশ্চিত করার জন্য সার্বক্ষণিকভাবে ঢাকায় ফেরত আসা পর্যন্ত আমরা কাজ করি। সকাল থেকেই ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে। গত দুদিনের মতো নেই উপচে পড়া ভিড়। স্বস্তি নিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন রেল যাত্রীরা। আজকে একটু ঝামেলা কম হবে, তার জন্য মূলত বেছে নেওয়াটা। সাথে ওঠার কারণ হয়েছে মনে করি একটু বাবু বাতাস পাওয়া যায় তো, এরকম সহজে থাকে না। তবে আজকে অনেকটাই এই যে ফাঁকাটা, এটা আসলে খুব সুন্দর, শান্তিপ্রিয় লাগছে। সড়ক পথে যাত্রী চাপ আরও কম। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের অধিকাংশ কাউন্টারই ফাঁকা। খুব সহজেই মিলছে বাসের টিকিট। দাদু বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে অনেক মজা হবে। বাড়িতে যাচ্ছি এই কারণে যে মা অপেক্ষা করে আসে। খুব ভালোভাবে টিকিট পাচ্ছি, কোনো অসুবিধা নেই। ঈদে আমাদের কোনো ধরনের বিঘ্ন হয় নাই। এখন যাত্রী কম, যাত্রী চাপ কম থাকায় পথে পথে স্বস্তির যাত্রা ঘরমুখো মানুষের। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এই যাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম এ আজিম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। এই মুহূর্তে বৃষ্টি বিড়ম্বনায় কিন্তু সদরঘাটে যারা ঈদ যাত্রা করতে এসেছেন তারা কিন্তু আসলে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। আমরা যদি এখানকার পরিবেশ একটু আপনাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে যে লঞ্চগুলো ঘাটে ভিড়েছে এবং সেই লঞ্চগুলোতে যাওয়ার জন্য যে সকল যাত্রীরা এখানে এসেছেন তারা সবাই কিন্তু আসলে অনেকটা ভিজে গিয়েছেন। কেউ
ভিজে এসেছেন এবং ঘাট থেকে পল্টন থেকে লঞ্চে উঠতে গিয়ে অনেকে ভিজে যাচ্ছেন এবং তাদের যে মালপত্রগুলো নিয়ে এসেছেন সেইগুলোও কিন্তু আসলে অনেকটা ভিজে যাচ্ছে এবং এই ভোগান্তির চিত্র কিন্তু অনেকটা ফাঁকা করে দিয়েছে পল্টনগুলোকে, কারণ আমরা দুপুরের আগ পর্যন্ত আমরা দেখেছিলাম যে পল্টনে উপচে পড়া ভিড় এবং অসংখ্য যাত্রী কিন্তু পল্টনগুলোতে ছিল। এই মুহূর্তে বৃষ্টি বিড়ম্বনার পর কিন্তু আমরা দেখছি কিছুটা যাত্রী সংখ্যা কম। অনেকে যারা অনেক ভোগান্তি উপেক্ষা করেও এখানে আসছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে তারা পথিমধ্যেও অনেকটা ভোগান্তিতে পড়েছেন এবং সেই সকল প্রেক্ষাপট উপেক্ষা করেই কিন্তু তারা ঈদ যাত্রায় অংশগ্রহণ করছেন এবং স্বজনদের সাথে যে ঈদ করতে যাবেন সেই আকাঙ্ক্ষা থেকে তারা সবকিছু উপেক্ষা করেও আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে উপস্থিত হচ্ছেন। আমরা এখানে দেখেছি যে নৌ প্রতিমন্ত্রী তিনি কিন্তু এখানে ঘুরে দেখেছেন এবং বেশ কয়েকটি লঞ্চেও তিনি উঠেছেন এবং তিনি যেটি জানিয়েছেন আবহাওয়া কিছুটা খারাপ হলেও এখন পর্যন্ত আসলে লঞ্চ চলাচলের উপযোগী রয়েছে এবং তিনি বলছেন যে আসলে ঝুঁকি নিয়ে লঞ্চ চলাচল করবে না, সেটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন। তিনি জানিয়েছেন যে আবহাওয়া যদি এর থেকে খারাপের দিকে যায় সেক্ষেত্রে তারা লঞ্চ চলাচল বন্ধ রাখবেন, তবে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রেখেছেন এবং বিআইডব্লিউটিএ থেকে কিন্তু তারাও জানিয়েছেন যে এখন পর্যন্ত যে আবহাওয়া তারা দেখছেন সেক্ষেত্রে লঞ্চ চলাচল করতে পারবে। এর বাইরে যদি আপনাদেরকে একটু বলতে চাই সেক্ষেত্রে বলা চলে যে ঈদের যে স্বাচ্ছন্দ্যময় যাত্রা সেটা কিন্তু লঞ্চে অনেকটাই খুব ভালোভাবেই পার করেছেন এবারের ঈদে এবং আজকে পর্যন্ত বলা যায় যে সেই স্বাচ্ছন্দ্যময় যাত্রা কিন্তু অনেকটাই সবার আনন্দের ছিল। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে ঈদ যাত্রার সব শেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম সদরঘাট থেকে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই বলে দাবি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির। এক ব্রিফিংয়ে সমিতির নেতারা বলেন, যদি গোপনে কোনো শ্রমিক বা দালাল এমন কিছু করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জানান, টার্মিনালের ভেতরে শৃঙ্খলা থাকলেও বাইরে থেকে অতিরিক্ত ভাড়া নিলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক প্রতিবেদনের তীব্র সমালোচনা করে মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। তাদের অভিযোগ, ঈদে যাত্রায় 148 কোটি টাকা বাড়তি ভাড়ার যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আগামী 48 ঘন্টার মধ্যে এই তথ্যের সত্যতার প্রমাণ দিতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পরিবহন খাতের নেতারা। সাধারণ সম্পাদক আমি হুমায়ুন কবির খান নিজে কতটা বেশি ভাড়া নেওয়া হয়েছে বা আদায় করেছে এটা তথ্যভিত্তিক প্রমাণের বিষয়। আমাদের জানা মতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো এরকম স্বীকৃত পন্থা নেই যে অবৈধ ভাড়া আদায় করার সুযোগ আছে, আমরা সেটাকে পরিমাণ করব। এটাকে আমরা বলবো জিরো। ভিতর সাইড হলে আমাদের নিয়ন্ত্রণে, বাহির সাইড হলে হয় কি মহল্লার লোক, তারপরে বহিরাগত লোক, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো পুলিশের। আনঅথরাইজড কাউন্টার সেখানে থাকতে হবে। আমরা সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছি, বৈঠক করেছি, মাননীয় এই প্রশাসনের সাথে এবার আমরা পার্সোনালি কথা বলেছি, উনি কথা দিয়েছেন যে ঈদের পরে এটা সুরাই হলো এগুলিকে উচ্ছেদ করতে হবে। নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আরও কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে চট্টগ্রামে রেল স্টেশন পরিদর্শনে যান রেল প্রতিমন্ত্রী। যাত্রীদের সঙ্গে তিনি নানা বিষয়ে কথা বলেন। রেল প্রতিমন্ত্রী বলেন, কানেক্টিং ট্রেনগুলো চলাচলে অনেক জায়গায় দেরি হচ্ছে, ত্রুটি দূর করতে নির্দেশনা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। পাশাপাশি যাত্রী ভোগান্তি কমাতেও তৎপরতা বাড়াতে বলা হয়েছে। টিকিট কালোবাজারি ও দুর্নীতি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাবিবুর রশিদ। নীলসাগরে যে আমাদের সমস্যা হয়েছে নীলসাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছে। টিকিট নিয়ে কোনো অভিযোগ যাতে না থাকে সেই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলছি এবং এই যাতে ব্যাপারটি অব্যবস্থানে রয়েছে দেখে সেই সুযোগটা নিচ্ছে। আমরা সিস্টেমকে ডেভেলপ করতে বলছি যাতে কোনো সুযোগ না থাকে টিকিট কালোবাজারি করার বা টিকিট নিয়ে কোনো দুর্নীতি করার। ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করেছে পুলিশ। ঝুঁকি বিবেচনায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে চলবে বিশেষ অভিযান। ডিএমপি বলছে, নগরবাসীর নিরাপত্তায় রাতের ঢাকায় বাড়ানো হয়েছে টহল।
ঢাকার রাজপথের এমন দৃশ্য কেবল দেখা যায় ঈদের ছুটিতে, নেই চিরচেনা যানজট, নাগরিক কোলাহল। আবাসিক এলাকাগুলোতেও শুনশান নীরবতা, কারণ গ্রামে ঈদ করতে অনেকেই ছেড়েছেন ঢাকা। বাণিজ্যিক এলাকা, বিশেষ করে ব্যাংকপাড়া, মতিঝিল ও দিলকুশা একেবারেই নিষ্প্রাণ। এক কথায় পুরো রাজধানীতেই যেন ঈদ ছুটির আমেজ। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী 1 কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়েছে ঈদে। ফাঁকা ঢাকায় সবচেয়ে বড় ভয় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের। এই শঙ্কা ঢাকার বাইরে যাওয়া এবং ঢাকায় থাকা সবারই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হচ্ছে যে যেসব বাসাবাড়িরা বন্ধ থাকবে সেগুলোতে অবশ্যই নজরদারি করে। রাস্তাঘাটে চলাটা অনেক আমাদের খুব ভয়ভীতির আগে। এই সময় পুলিশের যে নজরদারিটা এটা প্রচুর বাড়ানো দরকার। আমাদের কম্পিউটার টাকা কিছুটা হইলো বাড়িওয়ালার কাছে জমা দিতে হয়েছে, সেটা একটা কিন্তু মনের ভয়ের থেকেই হয়েছে। যদিও বাসার সিকিউরিটি আছে, তারপরেও একটু নিরাপত্তা বেশি হলে ভালো হয়। রাজধানীর নিরাপত্তা জোরদারে ছোট ছোট বিটে ভাগ করা হয়েছে প্রতিটি থানা এলাকা। প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টর, এসআই মিলে যারা আছে তাদেরকে তার থানা এলাকাটা আরও ছোট ছোট বিটে ভাগ করে দেওয়া হয়েছে। ওই বিটে একজনের আন্ডারে অল্প একটু জায়গা পড়বে, এটার সবার যেন সে খোঁজ খবর রাখে। ওই বিল্ডিংগুলোতে কারা সিকিউরিটি আছে তাদের মোবাইল নাম্বারগুলো যেন ওই কনসার্ন অফিসারটার কাছে থাকে। সব মিলিয়ে ঢাকায় মোতায়েন থাকবে পুলিশের 15,000 সদস্য। অপরাধপ্রবণ এলাকায় থাকবে বাড়তি মোতায়েন, বাড়তি ব্যবস্থা রাতের জন্য। এই সমস্ত জায়গাতেই চুরি চামারির ঘটনাগুলো, ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে। আমরা এগুলো আইডেন্টিফাই করছি এবং এগুলোতে আমাদের কন্টিনিউয়াস রেইড হচ্ছে, ব্লক রেইড হচ্ছে। যারা মিসক্রিয়েন্ট বা এগুলোর সাথে জড়িত, অতীতে যাদের হিস্ট্রি আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। অতিরিক্ত এই সমস্ত এলাকায় আমাদের পেট্রোল এবং টহল ডিউটি আরও জোরদার করা হয়েছে। ফাঁকা ঢাকায় বিশেষ করে 300 ফিট এলাকায় মোটরসাইকেল এবং প্রাইভেট কারের বেপরোয়া রেস নিষিদ্ধের পাশাপাশি বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে ডিএমপি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগের দিনও কেনাকাটায় জমজমাট, ফুটপাত বিপণী বিতান। শেষ মুহূর্তে ভালো ব্যবসার আশায় মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রাখবেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS আরেফিন। ঈদ উল ফিতরের আর মাত্র একদিন বাকি, অর্থাৎ কাঙ্ক্ষিত চাঁদ রাতের যে বেচাকেনা, সেই বেচাকেনা কিন্তু তোড়জোড়ভাবেই চলছে এই রাজধানীর নিউ মার্কেট এলাকায়। এই চাঁদ রাতকে ঘিরে অনেকেই এসেছেন, বিশেষ করে স্থানীয় যারা রয়েছেন ঢাকায় ঈদ করবেন কিংবা ঢাকার আশেপাশের জেলার যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু এই চাঁদ রাতকে ঘিরে শেষ সময়ের কেনাকাটা করতে ব্যস্ত সময় পার করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশিরভাগ মানুষজনেরই আসলে পছন্দের কিংবা প্রয়োজনীয় পোশাক কেনার পর এবার কিন্তু বেশি নজর রয়েছে জুয়েলারি এবং কসমেটিক আইটেমগুলোর দিকে। এবং আমরা যেটুকু দেখতে পেরেছি যে দরদামের যে সুযোগটি রয়েছে চাঁদ রাতে, সেটা কিন্তু পরিপূর্ণভাবেই নিতে পারছেন ক্রেতারা। কারণ বিক্রেতারা বলছেন যে চাঁদ রাতকে ঘিরে তাদের যে ধরনের কালেকশন ছিল পুরো ঈদ জুড়ে, সেই কালেকশনের অনেকাংশেই বিক্রি হয়ে গিয়েছে। শেষ সময়ের যেটুকু বাকি আছে সেগুলো তারা তুলনামূলক কম দামেই দিতে পারছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ক্রেতারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন যে গতবারগুলোর তুলনায় এবার দাম অনেকটাই স্বস্তির দিকে যেমন ছিল, একই সাথে চাঁদ রাতের যে আনন্দ, সেই আনন্দকে নতুন মাত্রা দিতে তারা কিন্তু বাসা থেকে সকালবেলাতেই বেরিয়ে পড়েছেন রাজধানীর বিপণী। এখন পর্যন্ত কিনতে পারেনি, অর্থাৎ যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু শেষ সময় এসে আজকের দিনটি তারা কিনবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যদি শেষ সময়ে এসে যদি বিক্রি সন্তোষজনক হয় তাহলে কিন্তু এবারে গতবারের তুলনায় কিন্তু বিক্রি পরিমাণ এবং মুনাফা, বলছেন যে যদি শেষ সময়ে এসে যদি বিক্রি সন্তোষজনক হয় তাহলে কিন্তু এবারে গতবারের তুলনায় কিন্তু বিক্রি পরিমাণ এবং মুনাফার পরিমাণ আরো বেশি হবে বলে আশা করছেন তারা। এবং তারা বলছেন যে আজকের এই যে চাহিদা, ক্রেতাদের যে চাপ রয়েছে, এই চাপ মেটাতেই কিন্তু তারা অন্তত ঈদের দিন ভোর পর্যন্তই তাদের দোকানপাট খোলা রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ঈদ কেনাকাটার সবশেষ খবর ছিল আমার কাছে এ পর্যন্ত। সহকর্মী MS আরেফিন যুক্ত হয়েছিলেন রাজধানীর নিউ মার্কেট থেকে। নিত্যপণ্যের বাজার থেকে বিপণী বিতান, ঈদ কেনাকাটায় সরগরম সর্বত্র। উৎসবের আমেজে গতি পেয়েছে দেশের অর্থনীতিও। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে এবছর উৎসবের অর্থনীতির আকার ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। সাইফুল ইসলামের রিপোর্ট।
কাপড়ের গুণমান, সেলাই কিংবা রং সব খুঁটিয়ে দেখে চলছে পোশাক বাছাই। ঈদ উৎসবকে রাঙাতে জুতা থেকে অলংকারের দোকান, সর্বত্র কেনাকাটার আমেজ। ঈদ খুশি, ঈদ আনন্দ, এই যে উপলক্ষে কিনা হয়। আমরা বিক্রি করব ভালোভাবে, সবাইকে আমরা হাসি খুশিভাবে বিদায় দিতে পারবো। ক্রেতা সমাগমে বাড়তি বিক্রিতে গতি এসেছে দেশের অর্থনীতিতেও, স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। আলহামদুলিল্লাহ এবার গতবারের চেয়ে ভালো হয়েছে। নির্বাচনের পরে থেকে যে বেচানা ভালো হয়েছে, মার্শাল্লাহ এবার ঈদও ভালো বেচানা হয়েছে আমাদের। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি বলছে, পোশাক থেকে শুরু করে খাদ্যপণ্য এবছর ঈদ উল ফিতর কেন্দ্রিক কেনাকাটায় লেনদেনের পরিমাণ ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। এবার বেচা বিক্রিটা আমরা আশা করতেছি 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো, যেটা বিগত সময়ে আমরা 7 বছরও পারিনি। অর্থনীতির এই গতি ধরে রাখতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধ করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রশাসন তাদের বিভিন্ন দায়িত্বগুলোকে তারা পালন করার চেষ্টা করছে, কিন্তু এটা আরো ভালোভাবে পালন করতে হবে। যানজটটাকে নিরসন করতে হবে। যুদ্ধকে কেন্দ্র করে যে পাওয়ার সেক্টরে যে অস্থিরতা, এইটাকে সামনে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে আরো হয়তো উৎসব দেখতে পেতাম আমরা যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা না হতো, তাহলে সেই ক্ষেত্রে রেমিটেন্সটা আসতো এবং তখন কিন্তু কেনা বেচা আরো বেশি হতো। ব্যবসায়ীরাও কিন্তু কোনো রকমের কিন্তু সেরকম অভিযোগ করছেন না যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির তথ্য মতে 2025 সালে ঈদ উল ফিতর কেন্দ্রিক বেচা কেনা হয় 1,40,000 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে আনা হলো সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে 3 লাখ টাকা এবং সন্তানদের শিক্ষার খরচ বহন করবে সরকার। পুরো দেশে যখন উৎসবের আমেজ, ছুটিতে যখন সবাই স্বজন সান্নিধ্য পেতে মরিয়া, ঠিক তখনই সৌদি থেকে দেশে ফিরল মোশাররফ হোসেনের নিথর দেহ। গত 8 মার্চ সৌদি আরবের আল তোয়াইফে মিসাইল হামলায় নিহত হন মোশাররফ হোসেন। শুক্রবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তরের আয়োজনে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অকস্মাৎ এই মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনদের সান্ত্বনা দেন তারা। মধ্যপ্রাচ্যে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছিলেন মোশাররফ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। বাবা, তোমার জন্য আমি টাকা পাঠামো, তুমি মার্কেট করো। মার্কেট করা হলো না। আর মার্কেট করা হয়নি। আমরা পরিবারগতভাবে ভেঙে পড়েছি। আমাদের উপার্জন করার মতো সেই ছিল। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, নিহতের পরিবারের সহায়তায় প্রাথমিকভাবে 3 লাখ এবং প্রয়োজনে সন্তানদের শিক্ষার ব্যয়ভার বহন করবে সরকার। আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। 3 লাখ টাকা দিচ্ছে। এর পরবর্তীতে যারা বিএমটি কার্ড করবে তাদেরকে 10 লক্ষ টাকা আছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বাহরাইন থেকে সম্পূর্ণ সরকারি খরচে গালফ এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন 282 জন প্রবাসী। যুদ্ধ অবস্থায় থাকা দেশগুলোতে বাংলাদেশ মিশন এবং দূতাবাসগুলো সতর্ক অবস্থায় আছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য থেকে বিনা খরচে প্রবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়া জারি থাকবে। আমাদের মিশনগুলো 100% কাজ করছে এবং যারা যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি, সচেষ্ট আছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে কয়েকটি দেশে এ পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বছর পেরোলেও ফেরত যাননি একজন রোহিঙ্গাও। উল্টো আরও প্রায় 1.5 লাখ মানুষের বাড়তি বোঝা চেপেছে দেশের কাঁধে। ইফতার সামনে রেখে লাখো রোহিঙ্গার উপস্থিতি, পাশে জাতিসংঘের মহাসচিব। 2025 সালের 14 মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেই সমাবেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন বড় প্রতিশ্রুতি। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই একত্র হন। এই ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন কক্সবাজারের 33টি ক্যাম্পে থাকা 12 লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু 1 বছর পেরিয়ে গেল, নেই প্রত্যাবাসনের কোনো দৃশ্যমান অগ্রগতি। মহাসচিব জেনিভা যে বৈঠকে ডক্টর ইউনুস আমেরিকা যে বৈঠকে রোহিঙ্গা কেমত তাগিয়ে ওয়াদা দিল না বইয়ার উড়াত তাগিয়ে গই।
বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় তা আলোর মুখ দেখেনি। 91-92 মাস জিল্লা করে আছে বিএনপি সরকার ফসা দিয়ে হারাবে এবারও তো আছে বিএনপি সরকার সারা বেশি খুশি হয়ে হারে আছে হকলে এর যাবে নিয়ে আশা করি। বর্তমান সরকার নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের কোনো নিজস্ব পলিসি থাকলে হয়তো এটা রেজাল্ট আসতে পারে। এদিকে ক্যাম্পগুলোতে বাড়ছে সংকট, জ্বালানি ঘাটতির পাশাপাশি আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকটও। আমরা আমাদের সীমান্তেও রোহিঙ্গাদের জড়ো হওয়ার সংবাদ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুব একটি ভালো সংবাদ নয়। ঈদ আসে ঈদ যায়, কিন্তু বদলায় না রোহিঙ্গাদের ভাগ্য। প্রতিশ্রুতির পরও যখন সৈন্য প্রত্যাবাসন, তখন প্রশ্ন একটাই, আর কত অপেক্ষা? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরও থাকছে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য 23 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা বাফুফের। রাতে দেশ ছাড়বে লাল সবুজ। 2 ম্যাচে জয় চান জামাল ক্যাবরেরা। সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহকৃত জলাতঙ্ক টিকার ভয়াবহ সংকট দেখা দিয়েছে। 2 মাস ধরে কোথাও মিলছে না এই টিকা। সুযোগ বুঝে 500 টাকার ভ্যাকসিনের দাম চড়া দামে বিক্রি করছে ফার্মেসি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংকট কাটতে লাগবে আরও 2 থেকে 3 মাস। উজ্জ্বল হোসেন ও পাভেল আমিনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। কামড় দিছে, একটা ভ্যাকসিন দিছে ডাক্তার, কিন্তু ভ্যাকসিনটা কোথাও নেই। আসলে দেখি টিকা নাই, তাহলে আসলে আমার এই আশাটাই তো ব্যর্থ। নোয়াখালীতে পাওয়া যাচ্ছে না এই ভ্যাকসিনটা। র্যাবিস ভ্যাকসিন আছে, ভ্যাকসিন নাই। মানিকগঞ্জ থেকে কুড়িগ্রাম, নোয়াখালী থেকে রাজশাহী, বরিশাল থেকে ঢাকা, দেশ জুড়ে একই চিত্র। হাসপাতালের দেয়ালে টানানো টিকা নেই। কুকুর বা বিড়ালের কামড়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে হয়রান রোগীরা, কিন্তু মিলছে না টিকা। ওষুধটা খুঁজছে, কোথাও খুঁজে না পাওয়ার কারণে ঢাকাতে খুঁজতে হচ্ছে। আমি এখন অনেকগুলো দোকানে দেখলাম, কোথাও পাচ্ছি না। প্রেসক্রিপশন করছে কিন্তু ওষুধ নাই, তাহলে ওষুধ না থাকলে আমরা প্রেসক্রিপশন করে লাভ কি হবে? নোয়াখালীতে পাওয়া যাচ্ছে না, এই আর কি, এই জন্য মূলত এখানে আনা। মান্ডা বাসা এদিকে কোনো টিকা পাওয়া যায় না। ওষুধের দোকানে গেছি 600 টাকা আছে একটা টিকা। শর্ট সাপ্লাই পশুপাখির কামড়ের জন্য, বিড়াল কুকুর, এটা একবারে কোনো কোম্পানির মার্কেটে নাই একেবারে কোথাও না। আমার বরিশাল কাছে দুজনে ফোন দিছে, এটা কি পাওয়া যাবে? না, কোথাও না। সকাল থেকে মিনিমাম যদি কম হয় তাও 30টা কাস্টমার আসছে এখানে। জলাতঙ্ক টিকার সরকারি সরবরাহ স্বল্পতায় অস্থির হয়ে উঠেছে বাজার। 500 টাকার টিকা ফার্মেসিতে বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। ফার্মেসিতে গেলে মানে এই ভ্যাকসিন দিলে অনেক টাকা চাই। ফার্মেসিতে গেলেও যে একটা মেডিসিন টিকা দিয়ে দেই, হয় না। এখন আসছে যে ঘোরাঘুরি হইতেছে, একবার ওই জায়গায় 1 নম্বর রুমে হাঁটাইতেছে, একবার ইনো হাঁটাইতেছে, ইনতে 2বার গেলাম। ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বলছেন, বিনামূল্যে সরকারি টিকা প্রদান প্রকল্প বন্ধের কারণেই সরবরাহ সংকট। আদেশ দেওয়া হয়েছে আমাদের নিজস্ব ফান্ড থেকে এটা কেনার জন্য, এবং সে অনুযায়ী আমরা কিন্তু কেনার প্রসেসও করেছিলাম। আমরা টেন্ডারও কল করেছিলাম, তো আমরা টেন্ডারে কেউ পার্টিসিপেট করে না। যে প্রকল্প বন্ধ হলো, কিন্তু প্রকল্পের ওই অংশের যে অংশটা আমাদের সাথে কিন্তু যুক্ত হতে দেখলাম না। সেটা হওয়া উচিত ছিল, যে ধরেন ফর এক্সাম্পল যদি এই ভ্যাকসিনগুলো যে টাকা দিয়ে কেনা হতো, আমাদেরকে সেই টাকাটা দিয়ে দিলে আমরা এখান থেকে প্রক্রিয়া করতে পারতাম। মাঠ পর্যায়ে টিকা বরাদ্দের পরিমাণ চাহিদার তুলনায় নগণ্য। স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করলে একে অন্যকে দেখিয়ে দেন কর্মকর্তারা। অবশেষে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর জানান, সংকট কাটতে সময় লাগবে 2 থেকে 3 মাস। এর মাঝামাঝি অ্যাভেলেবল হবে। অপারেশন চালু হবে কিনা এবার সিদ্ধান্ত আসে নাই, চালু হওয়া যায় না। মানে আমরা বলছি যে এই সমস্যা হয়েছে, ওটা বন্ধ করে দিন। শুধু বন্ধ করে না, বিকল্প ব্যবস্থা না করে বন্ধ করে দিচ্ছে। টিকা সরবরাহ ও অর্থ বরাদ্দ নিয়ে লুকোচুরি হাসপাতালগুলোর। কোন খাত থেকে আসে বরাদ্দ তা স্পষ্ট করতে নারাজ তারা। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের বক্তব্যও গরমিল। এর মাঝামাঝি অ্যাভেলেবল হবে। হাসপাতালগুলো যে টিকাগুলো পাচ্ছে তাদের নিজস্ব এমএসআর বাজেট আছে, ওটা থেকে আপনার প্যারাসিটামল কোথায় খান বা আপনার প্রেশার ওষুধ কোথায় খান কিনেন না, এমন রেবিস ভ্যাকসিন অ্যাভেলেবল ফার্মেসি। নাকি তো ওগুলো তো অতিরিক্ত দাম রাখছে ফার্মেসি। নেভার সরকারিভাবে সাপ্লাই আছে, নিজস্ব অর্থায়নে সিএমএসডি দিছে, না হয় সরকার দিছে, মানে আমার কাছে রোগীকে দেওয়ার মতো আছে জিনিস। জলাতঙ্কের লক্ষণ দেখা দিলে মৃত্যুহার খুবই উচ্চ, তাই টিকার ডোজ সম্পন্ন না করা মানেই জীবনের ঝুঁকি। তাই দ্রুত টিকার সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে সংকট না থাকলেও গরুর মাংস কেজিতে বেড়েছে অন্তত 50 টাকা।
আর খাসি ছুঁয়েছে সেঞ্চুরি। স্বস্তি নেই মুরগিতেও, চড়া দরে বিক্রি হচ্ছে সালাদের আইটেম। আর সেমাইয়ের দাম না বাড়লেও চড়া আনুষঙ্গিক পণ্যের দর। ঈদের আগের দিন রাজধানীর বাজার অনেকটা ফাঁকা, ক্রেতার আনাগোনা কম, ব্যবসায়ীরাও বসে আছেন, কিন্তু তাতেও অতিরিক্ত লাভের আশা ছাড়ছেন না তারা। শুক্রবার রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা গেছে মানভেদে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 800 টাকা, খাসি যেন সোনার হরিণ। 100 টাকা কেজি দাম বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকায়। যুক্তি সরবরাহ কমের। সোনালী মুরগি বেচতেছি আমরা 380 থেকে 400 টাকা কেজি, ব্রয়লার মুরগি বেচতেছি 220 টাকা কেজি। রেট এমন ঈদের পরও এক সপ্তাহ থাকবো এমন 100 টাকার উপরে আমাদের খরিদি পড়ে। ধর্মীয় উৎসব আইলেই দাম বাড়ায় দেয়। ঈদের দিন সালাদের প্রয়োজন প্রায় সবারই, তাই তো শসা, টমেটো, গাজর, কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। দেশি শসাটা আজকে 10 টাকা বাড়ছে, কালকে 60 টাকা 70 টাকা ছিল, আজকে 70 টাকা 80 টাকা। একটু খেতে হয় বিদায় তো আমরা কিনি। এদিকে সেমাইয়ের দামে স্বস্তি মিললেও বেড়েছে কিশমিশ, বাদাম সহ আনুষঙ্গিক পণ্যের দাম। নিম্ন মধ্যবিত্ত কার কাছে যাইতেও পারে না, কার কাছে নিতেও পারে না, এরা খুব সবসময় কষ্টে থাকে। যাদের ইনকাম আছে, যারা করতে পারে তাদের কোনো সমস্যা হচ্ছে না। এখানে যে বাদাম লাগে, কিশমিশ লাগে, এগুলোর দাম বেশি। কিশমিশ 700 টাকার কিশমিশ এখন 900 টাকা, যে কাজু বাদাম ছিল 1200 এখন 1400। দাম বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা আদায়কারী ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি ভোক্তাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কাতারের এলএনজি স্থাপনায় আঘাতে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাল্টা আক্রমণ চালানো হয় ইরানের সামরিক অবকাঠামোতে। গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইরান। হাইফা এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতে বাজান গ্রুপের তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু বানানো হয়, যদিও বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সামরিক অভিযান চালায় ইরান। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় হামলায় দেশটির প্রায় 17% গ্যাস রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বছরে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবের ইয়ানবু অঞ্চলে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যদিও প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগই প্রতিহত করে। ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েতের ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির স্থাপনাগুলো। পাল্টা জবাবে ইরানের বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা। দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র ছাড়াও কাস্পিয়ান সাগরের উপকূলে নৌঘাঁটি, জাহাজ ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালানো হয়। লেবাননেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। সংঘাত ঘিরে কড়া বার্তা ও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল রাগের বশে কিছু পদক্ষেপ নিয়েছে, যদিও ভবিষ্যতে ইরানের গ্যাস ক্ষেত্রে আর হামলা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, শক্তির মাত্র একটি অংশ ব্যবহার হয়েছে, হামলা হলে কোনো সংযম দেখানো হবে না বলেও হুমকি দেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচও ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আগামী 26 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লড়বে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এই দুই ম্যাচের জন্য রাতে দেশ ছাড়বে লাল সবুজ। গত 16 মার্চ 28 ফুটবলার নিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু করেছিলেন ক্যাবরেরা। সেখান থেকে যাচাই বাছাই শেষে 23 সদস্যের দল দিয়েছেন তিনি। ইনজুরিতে বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র, ডাকপানি ডিফেন্ডার ইসা ফয়সাল, বাদ পড়েছেন মিডফিল্ডার মানিকো। দলের সঙ্গে আগামী পরশু দিন ভিয়েতনামে যোগ দেবেন হামজা চৌধুরী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আল্লাহু আকবার। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপন, মিল রেখে দেশের কয়েক জেলায় ঈদের নামাজ আদায়, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া। 3 যুগ পর একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। প্রস্তুত জাতীয় ঈদগাহ, বৃষ্টি হলে বাইতুল মোকাররমে প্রধান জামাত, জুমাতুল বিদায় মুসল্লির ঢল। শেকড়ের টানে শেষ মুহূর্তেও নগর ছাড়ছেন মানুষ। লঞ্চে ভিড়, চাপ না থাকায় ট্রেন বাসে স্বস্তি। টার্মিনালের বাইরে বাড়তি ভাড়া নিলে নিয়ন্ত্রণ কঠিন, বলছে মালিক সমিতি।
এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় নিয়ে সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আরজিতা শাহজিন। ধন্যবাদ তামিম। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।